Hello dear students, a warm welcome to everybody to প্রীতমের উত্তর মঞ্চ চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো যাই হোক, আজ আমি তোমাদের জন্য ক্লাস 5 এর প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভের প্রথম স্কুলটির সম্পূর্ণ সমাধান নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ পিডিএফটি পেতে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। তো দেখো, পর্ষদের নির্দেশ অনুযায়ী তোমাদের এবারের পরীক্ষাটি 20 নম্বরের হয়ে থাকবে, যেখানে প্রশ্নের প্যাটার্নটা হবে ঠিক এমনই। এক নাম্বারের 4টি থাকবে, যেখানে তোমরা দেখা পাবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এই রকম ধরনের কিছু, বা এক কথায় লেখো, এই রকম ধরনের কিছু। আর তারপরে থাকবে হচ্ছে 2 নম্বরে 5টি করতে হবে, অর্থাৎ ছোট থাকবে 5টি করতে হবে এখানে। তাহলে 2 × 5 হয়ে গেল কত? 10। তারপরে 3 নম্বরে 3টি থাকবে, 2টি করতে হবে। 3 নম্বরে 3টি থাকবে, 2টি করতে হবে, অর্থাৎ 3 × 2 = 6। টোটাল দেখো 10, 6, 16, 16 4 20 হলো। তাহলে তোমাদের প্রশ্নর প্যাটার্নটা ঠিক এমনই, বুঝে গেছো? এবারে তোমাদের প্রথম যে স্কুলটা রয়েছে সেই স্কুলের প্রথম অর্থাৎ একের দাগে যে প্রশ্নগুলো রয়েছে, একের দাগে কি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। একের দাগে শূন্যস্থান পূরণ করো। তাহলে এই শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো আমরা দেখে নিই। বলছে প্রথম প্রশ্নটিতে একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশটি ও বক্রতল সংখ্যা ড্যাশটি। একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা হবে একটি, আর বক্রতল সংখ্যাও হবে একটি। যদি আমি একটি নিরেট শঙ্কু এঁকে দেখাই, দেখো এখানে নিরেট শঙ্কু একটা আঁকার চেষ্টা করছি। এই যে এইটা মনে করো একটি নিরেট শঙ্কু। নিরেট শঙ্কু মানে কি? যার এইটা ফাঁপা নয়, মানে সম্পূর্ণ কোনো উপাদান দিয়ে সম্পূর্ণ আছে, ঠিক আছে? নিরেট, ফাঁপা নয়। এর এই তলটা হচ্ছে সমতল, এই তলটা সমতল, আর এই তলটা বক্রতল, এই তলটা বক্রতল। তাহলে কটা সমতল কটা বক্রতল হলো? একটি সমতল আর একটি বক্রতল পেলাম আমরা, বোঝা গেল? তারপরে বলছে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা ড্যাশটি। আচ্ছা, গুণনীয়ক বলতে কি বোঝো? গুণনীয়ক বলতে কোনো সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায় যে সেই সংখ্যাটিকে ভাঙলে আমরা যে সংখ্যাগুলো পেয়ে থাকি। সরি, তাহলে 5-এর গুণনীয়ক কি আছে? 5-এর গুণনীয়ক ধরো 1 আছে আর 5 আছে, 1 আছে আর 5 আছে, মানে 1 × 5 = 5। আচ্ছা, 1 আছে আর 5 আছে। আর 7-এর গুণনীয়ক কারা কারা আছে? 1 আছে আর 7 আছে, ঠিক আছে? এবারে সাধারণ গুণনীয়ক মানে কি? যেটা 5কে ভাঙলেও পাবো, 7কে ভাঙলেও পাবো। সাধারণ গুণনীয়ক মানে দুজনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তাহলে 5কে ভাঙলেও 1 পাচ্ছি, আবার 7কে ভাঙলেও 1 পাচ্ছি। তার মানে এর মধ্যেও 1 আছে, এর মধ্যেও 1 আছে। তাহলে সাধারণ গুণনীয়ক কোনটা হলো? 1। সাধারণ গুণনীয়ক হলো 1। এবার গুণনীয়কের সংখ্যা কটা হলো? 1, একটাই তো পেলাম, তাহলে এখানে একটি হবে, বোঝা গেল? এবার বলছে 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো ড্যাশ। এবার গুণিতক বলতে কি বোঝো? গুণিতক মানে হচ্ছে নামতা, সহজ কথায় নামতা। তাহলে 3-এর নামতা পড়লে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে 3-এর গুণিতক। তাহলে 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, এইভাবে গিয়ে 3 × 8 = 24, 3 × 9 = 27, ডট 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 আছে। আর 8-এর গুণিতক কারা কারা আছে? 8 × 1 = 8, 8 × 2 = 16, 8 × 3 = 24, ডট 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 এরকমই আছে। এবারে সাধারণ গুণিতক মানে কি? সাধারণ গুণিতক মানে হলো যেটা দুজনের নামতায় থাকবে, অর্থাৎ এখানে 3 ও 8-এর সাধারণ গুণিতক মানে কি? যেটা 3-এর নামতায়ও আছে আর 8-এর নামতায়ও আছে। এরকম অনেক সাধারণ গুণিতক আছে, তাদের মধ্যে থেকে সবচেয়ে ছোট বলেছে, মানে সবচেয়ে প্রথমে যেটা পাবো সেটা কোনটা? সেটা হবে 24। দেখো 3-এর নামতায়ও আছে, 8-এর নামতায়ও আছে, তাহলে এখানে কত হয়ে গেল? 24, বোঝা গেল?
তারপরে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। অন্তর মানে তোমরা জানো বিয়োগফল। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 4টে 9, 4টে 9, তাহলে 4টে 9। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? একটা 1 আর দুটো 0। এবার এদের অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগ। এবার বিয়োগ করো, তাহলে এটা কত হবে? 9, 9। এই 9 থেকে 1 দাগ বাদ দাও, তাহলে 8, আর এটা 9। তাহলে এটা কত হলো? 9, 8, 9, 9, 9, 8, 9, 9। বোঝা গেল? এবার দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এখানে বলছে 2 নাম্বারের প্রশ্ন আছে এখানে। দেখো 2 গুণিতক 5, অর্থাৎ 5টা করতে হবে। এখানে প্রথম প্রশ্নটা বলছে যে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমরা জানি অন্য সংখ্যা বের করার একটা নিয়ম রয়েছে। অন্য সংখ্যা সমান অন্য সংখ্যা, আমি নিয়মটা আগে লিখি, হ্যাঁ, নিয়মটা তোমরা দেখে নাও। অন্য সংখ্যা সমান অন্য সংখ্যা বের করার ফর্মুলা হলো যে গসাগু 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 গুণিতক লসাগু লসাগু বাই একটি সংখ্যা একটি সংখ্যা একটি সংখ্যা। তাহলে এবার দেখো, অতএব অন্য সংখ্যাটি তাহলে কি হবে? অতএব অন্য সংখ্যাটি হবে, আমরা এই নিয়মে অঙ্কটা করব। অতএব অন্য সংখ্যাটি তাহলে কত হবে? গসাগু কত ছিল? গসাগু ছিল 5, তাহলে 5। লসাগু কত ছিল? লসাগু ছিল 60, তাহলে 60, 5 গুণ 60 বাই একটি সংখ্যা মানে কত? একটি সংখ্যা কত দিয়েছিল? 15, তাহলে এখানে 15 বসাও। এবারে তুমি কাটাকাটি করো, 5-এর নামটা এটাই কাটে, 5-এ 1-এ 5, আর 5-এ 3-এ 15, আর 3-এর নামটায় 3 আর 60 কাটে, 3-এ 1-এ 3, 3-এ 1-এ 3, 3 20, 3 2-এ 6, আর 0 বসে গেল। ঠিক আছে, এবারে দেখো এটা তাহলে কত হবে? 20 গুণ 1 মানে কি? 20, আর নিচে 1 আছে, এই নিচে 1-এর কোনো দাম নেই, তাহলে তোমরা 1 না লিখলে চলবে। তাহলে হয়ে গেল কত? 20। তোমরা লিখবে কত? 20। বোঝা গেল? তারপরে বলছে দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? এবারে শুনে নাও ভালো করে, এরও একটা নিয়ম রয়েছে। যদি দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং তাদের বিয়োগফলও দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটো বের করার নিয়ম হলো, দেখো দুটো সংখ্যা, একটা সংখ্যা বড় হবে, একটা সংখ্যা ছোট হবে। তাহলে বড় সংখ্যাটা কি হবে? বড় সংখ্যা বের করার নিয়ম হলো, বড় সংখ্যা, আমি লিখছি নিয়মটা, বড় সংখ্যা আগে নিয়মটা লিখে দিই, দিয়ে তারপরে অঙ্কটা করাবো। বড় সংখ্যাটি কি হবে? যোগ বিয়োগফল, মানে যোগফল যা দেয়া থাকবে সেটা সঙ্গে বিয়োগফল যেটা দেয়া থাকবে সেটাকে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? আর ছোট সংখ্যাটা কি হবে? ছোট সংখ্যাটি হবে যোগফল বিয়োগ বড় সংখ্যা। যেই বড় সংখ্যাটা বেরিয়ে যাবে তখন ওই যোগফল থেকে বড় সংখ্যাটি বিয়োগ করে দেবে, দিলেই ছোট সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এই নিয়মে আমরা করি। এবার তাহলে অতএব বড় সংখ্যাটি হলো বড় সংখ্যাটা কি হবে? তাহলে যোগফল যোগ বিয়োগফল, যোগফল কত? 2420 যোগ বিয়োগফল কত দেওয়া আছে? 1224। এটাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব।
তাহলে দেখো 2420 সঙ্গে 1224 যোগ করলে কত হবে? 4 শূন্য, 4 আর 0 যোগ করলে 4, আর 2 আর 2 যোগ করলে 4, এই 2 আর 4 যোগ করলে 6, আর 1 আর 2 যোগ করলে 3। এটাকে 2 দিয়ে ভাগ করো, এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগ বাম দিক থেকে হয়, তাহলে 2 3-এর মধ্যে কবার যাবে? একবার যাবে, 1 থাকলো এক্সট্রা, 1 অতিরিক্ত থাকবে। এই অতিরিক্ত একটাকে যদি মনে মনে এই 6-এর বাম পাশে বসাই তাহলে কত হয়ে যাবে? এটা 16 হয়ে যাবে। 16কে 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 16-র মধ্যে 2 কতবার যায়? 8 বার যায়, হলো। তারপরে তারপরে 4, 2 4-এর মধ্যে কবার যাবে? দুবার যাবে, 2 2 এ 4, আবার আছে 4, তাহলে 2 4-এর মধ্যে আরও দুবার যাবে, তাহলে 2 2 4 হয়ে গেল কত? তাহলে বড় সংখ্যা হয়ে গেল কত? 1822, মানে 1822। এবং ছোট সংখ্যাটি তাহলে এবার বের করতে পারবো, এবং ছোট সংখ্যাটি তাহলে কি হবে? ছোট সংখ্যাটি তোমরা বলো, ছোট সংখ্যাটি হবে এই যে যোগফল থেকে এই বড় সংখ্যাটা বিয়োগ করে দেব। তাহলে যোগফল কত ছিল? 2420 বিয়োগ এই 1822। এবার বিয়োগ করলে কত হবে? উপরে 0 আছে, নিচে 2 আছে, তার মানে 2 তে বড় 0 থেকে, তাহলে এটাকে 10 ধরতে হবে। 10 ধরলে 10, 2 থেকে 10 দাগ মানে 8। এবারে এখান থেকে এক ধার নিয়ে 10 বানিয়েছিল, তাহলে এটা হয়ে গেল 1। এবারে নিচে, ওপরে আছে 1, নিচে আছে 2, তাহলে এটা ছোট বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে এক ধার করে এটাকে 11 ভাবতে হবে, 11 ধরে নিতে হবে। তাহলে 11, 2 থেকে 11 দাগ মানে 9, তাহলে হয়ে গেল, এটা 3 হলো। এখন 3 3 8-এর থেকে ছোট, তাহলে এটা এখান থেকে এক ধার করে এটাকে 13 ভাবতে হবে, আর এটা 8 আছে নিচে, তাহলে 8 থেকে 13 দাগ মানে কত? 5। এবারে এখানে এখানে পড়ে আছে 1, এখানেও 1, একে একে বিয়োগ করলে 0। তাহলে হয়ে গেল বড় সংখ্যা কত? 1822, আর ছোট সংখ্যা হলো কত? 598। বোঝা গেল? এবারে বলছে 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। আগে তোমাকে জানতে হবে 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যা কোনগুলো আছে। তাহলে 1 এবং 10-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি যোগফল একেবারে ডাইরেক্ট করতে পারো। অতএব 1 এবং 10-এর মধ্যে 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল কত হবে? যোগফল দেখো, প্রথম যৌগিক সংখ্যা কত আছে? 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 9। আচ্ছা, আগে বলো তো যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা যাদের মানে উৎপাদক সংখ্যা বা গুণনীয়ক সংখ্যা কিন্তু 2-এর বেশি হতে হবে, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে তাদেরকে ভাঙা যাবে, সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলো কি কি আছে? 4, 6, 8, 9। এবার এদেরকে যোগ করলে কত হবে? 4 6 10, 10 8 18, 18 9 27, 18 9 কত? 27। বোঝা গেল? তারপরে পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে 6 0 7 2 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। অন্তর মানে কি? অন্তর মানে হলো বিয়োগ। এবারে তাহলে এই যে 5টা অঙ্ক দেওয়া আছে, এই 5টা অঙ্ক দিয়ে সবচেয়ে বড় অঙ্ক কি হবে? এখানে লিখবে যে বৃহত্তম বলে এরকম লিখবে। তাহলে এটা বৃহত্তম কত হবে? 7 6 5
বড় ডিসেন্ডিং অর্ডারে লিখবে, অর্থাৎ বড় থেকে ছোট ছোট করে লিখলে তাহলে সেটা সবচেয়ে বড় সংখ্যা হয়ে যাবে। 7, 6, 5, তারপরে 2, তারপরে 0। আর ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম হবে দেখো, ক্ষুদ্রতমর বেলা এই বৃহত্তমর বেলা আমরা ডিসেন্ডিং অর্ডারে লিখেছি, মানে বড় থেকে ছোট আকারে। এবার ক্ষুদ্রতমর বেলা ছোট থেকে বড় আকারে লিখবো, মানে অ্যাসেন্ডিং অর্ডারে। কিন্তু একটা কথা মনে রাখবে যে যদি ওই অঙ্কগুলির মধ্যে শূন্য থাকে, শূন্যটাকে প্রথমে দেওয়া যাবে না, তাহলে শূন্য বাদে সবচেয়ে ছোট অঙ্ক কে আছে? 2। তারপরে তুমি শূন্যটাকে দাও, দিয়ে এবারে যেমন অ্যাসেন্ডিং অর্ডারে লেখে সেইভাবে লেখো। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, দিয়ে এবার এদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এটা কত? 0 আছে, এটা 7 আছে, কিন্তু 0 তো 7-এর চেয়ে ছোট, তাহলে এখান থেকে 1 ধার করে এটাকে 10 ভাবতে হবে। 7 থেকে 10 দাগ মানে 3, তাহলে এটা 1 হয়ে গেছে। এখন নিচে আছে 6, ওপরে আছে 1, তাহলে এখান থেকে 1 ধার করে এটাকে 11 ভাবতে হবে। তাহলে 6 থেকে 11 দাগ মানে কত? 5। তাহলে এটা হয়ে গেছে কত? 4। এখান থেকে 1 ধার করেছিলে, এটা 4, নিচে আছে 5, এটা ছোট, তাহলে এখান থেকে 1 ধার করলে কত হবে? 14। তাহলে 5 থেকে 14 দাগ মানে 9। তাহলে এখানে এখন কমে কত হয়ে আছে? 5। 0 থেকে 5 দাগ মানে 5, আর 2 থেকে 7 দাগ মানে 5। বোঝা গেল? অতএব এখানে লিখবে, অতএব নির্ণেয় অন্তর। বোঝা গেল? হ্যাঁ, তারপরে দেখো, তারপরে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করলে এখানে লিখবে, স্থানীয় মানে বিস্তার। আর এখানে স্থানীয় মানে বিস্তার, আর এখানে লিখবে সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 1 আর 4টে 0, একটা 1 আর 4টে 0। এটাকে এবার স্থানীয় মানে বিস্তার করলে কি হবে? এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে, 1 কার ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের ঘরে থাকলে 1 1 1 আর 4টে 0 দিয়ে গুণ করতে হবে, যোগ। তারপরে 0, এই শূন্যটা কার ঘরে আছে? এই শূন্যটা আছে হাজারের ঘরে, তাহলে 1000 দিয়ে গুণ। যার ঘরে থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে। এই শূন্যটা কার ঘরে আছে? শতকের ঘরে, এই যার ঘরে থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে, আর মাঝখানে যোগ চিহ্ন বসাতে হবে। বোঝা গেল? যোগ চিহ্ন বসাতে হবে। তারপরে এই শূন্যটা কার ঘরে আছে? এই শূন্যটা আছে দশকের ঘরে, তাহলে এই শূন্য দশকের ঘরে মানে 10 গুণ। তারপরে এই শূন্যটা কার ঘরে আছে? এককের ঘরে, তাহলে ওই শূন্যর সঙ্গে 1 গুণ। বোঝা গেল? এইটাই হলো এর স্থানীয় মানে বিস্তার। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিস্তার এবার দেখে নেব। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিস্তার দেখো, এইটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা। এবার এটাকে বিস্তার করলে এই 9টা কার ঘরে আছে? এই 9টা আছে শতকের ঘরে, তাহলে শতক মানে কত গুণ করতে হবে বলেছিলাম? 100। শতক মানে 100 গুণ করতে হবে, তারপর এটা যোগ। তবে এই 9টা কার ঘরে আছে? এই 9টা আছে দশকের ঘরে, তো দশক মানে কত গুণ? 10। আর তারপরে এই 9টা কার ঘরে আছে? এই 9টা আছে এককের ঘরে, তাহলে একক মানে কত? 1 গুণ। বোঝা গেল? তাহলে এইভাবেই হয়ে গেল। তোমাদের 2 নম্বরের প্রশ্ন এখানেই শেষ হলো। 5টা ছিল, 5টাই করতে হতো, ঠিক আছে? আর এরপরে আসছে 3 নম্বরের। এই 3 নম্বরের প্রশ্নে 3টে থাকবে, যে কোনো দুটো করতে হবে। তাহলে এবার দেখো, এখানে 3 নম্বরের প্রশ্নে প্রথম যেটা বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ এত এত ও এত, ভাজ্য নির্ণয় করো। ঠিক আছে? এবার ভাজ্য নির্ণয় করার ফর্মুলা কি বলো তো?
ভাজ্য নির্ণয় করার ফর্মুলাটা হলো ভাজ্য সমান ভাজক গুণিতক গুণিতক ভাগফল। ভাজককে ভাগফলের সঙ্গে গুণ করতে হবে, করে যোগ ভাগশেষ, মানে ভাগশেষকে তাদের সাথে যোগ করে দিতে হবে, ওই গুণফলের সঙ্গে যোগ করে দিতে হবে। এখন তাহলে আমরা ভাজ্য নির্ণয় করব, অতএব নির্ণেয় ভাজ্য, এই উপরটা ফর্মুলা, ওই ফর্মুলায় ফেলে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? ফর্মুলাকে মেনে আমরা অঙ্কটাকে করব। ফর্মুলা মানে হলো সূত্র, ঠিক আছে? নির্ণেয় ভাজ্য সমান এই যে প্রথমে ভাজক, তাহলে ভাজক কত আছে? 4258 গুণিতক, এবারে ভাগফল কত আছে? ভাগফল আছে 34, তারপরে যোগ ভাগশেষটা কত? 12। তাহলে এবার কি করতে হবে? এইটা একটা সরল অঙ্কের মতো, এই সরল অঙ্কে কি আছে? গুণও আছে, যোগও আছে, গুণও আছে, যোগও আছে। তাহলে আমরা জানি কার কাজ আগে, গুণ এবং যোগের মধ্যে কার কাজ আগে হয়? গুণের কাজ। তাহলে এই গুণটা আগে করতে হবে। এখানে দেখো আমি তোমাদেরকে গুণটা দেখিয়ে দিই। 4258 একে 34 দিয়ে গুণ করো। 34 দিয়ে গুণ করলে প্রথমে 4 সবার সাথে গুণ করতে হবে। 4 8 32, হাতে থাকে 3, 4 5 20, 20 আর 3 23, 3 হাতে থাকে 2, 2 4 8, 8 2 10, হাতে 2 ছিল 10, 10 0 হাতে থাকে 1, 1 4 4 16, 1 17, হাতে 1 ছিল সেটা যোগ করে দিলাম 17। এবারে এইটাকে একটা ঘর ছেড়ে দিতে হবে, একটা ঘর ছেড়ে দিতে হয়। এবারে এই 3টা সবার সাথে গুণ, 3 8 24, 24 4 হাতে থাকে 2, 3 5 15, 15 আর হাতে 2 ছিল, 15 2 17, হাতে থাকে 1, 1 3 2 6, 1 7 আর 3 4 12, 3 4 12। তাহলে এবারে যোগ করো, যোগ করলে কত হবে? 2 3 4 7, 7 আর 0 যোগ করলে 7, 7 আর 7 যোগ করলে 7 এর সাথে 14, হাতে থাকে 14 4 নামে, হাতে থাকে 1, 2 আর 1 3, 1 4, 4 আর হাতে তো কিছু নেই, আর এই একটা বসে গেল, ঠিক আছে? তাহলে 14, তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,44,772, 1,44,772। এটা হলো। এর সঙ্গে কত যোগ করতে হবে? এই যে 12টা ছিল, এই 12টা যোগ করে দাও। এবারে দেখো এই 2 আর এই 2 যোগ হলে কত? 4 হবে। এই 1 আর 7 যোগ হলে কত? 8। তারপরে এই 7টা বসে যাবে, এই 4টা বসে যাবে, এই 4টা বসে যাবে, এই 1টা বসে যাবে। বোঝা গেল? তার নির্ণেয় ভাজ্য হলো এইটা। তাহলে এই অঙ্কটা করলে তোমরা 3 নাম্বার পেয়ে যাবে। তারপরে অঙ্ক বলছে, অতুল বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা। তাহলে তার মাসিক আয় কত? এবারে মাসিক খরচ মানে কি? 1 মাসের খরচ। তাহলে অতুল বাবুর এখানে লিখতে হবে 3 নাম্বারের, তো একটু লিখে করলে ভালো হয়। তাহলে লিখে করবে তোমরা। অতুল বাবুর 1 মাসের আয় 12,270 টাকা, 12,270 টাকা। আর অতুল বাবু 7 মাসের আয় কত হবে? অতুল বাবুর 7 মাসের আয় হবে, এর সঙ্গে 7 গুণ 12,270, এর সঙ্গে 7 গুণ এত টাকা। তাহলে এইটা গুণ করলে কত হয় বলো তো? 7 0 0, 7 7 49, সাথে থাকে 4, 49 9 নামলো, হাতে থাকে 4, 7 2 14, 14 4 18, 8 হাতে থাকে 1, 7 2 14, 1 15 5 হাতে থাকে 15 5 হাতে থাকে 1,
7 একে 7 একে 8 এত টাকা। তাহলে এইটা কত হলো 7 মাসের, ও এখানে আমি সব আয় করে দিয়েছি, এই জায়গাগুলো কি হবে, এই জায়গাগুলো খরচ হবে, এই জায়গাগুলো খরচ বা ব্যয় লিখতে পারো, খরচ। ঠিক আছে, তাহলে এটা 7 মাসের খরচ হলো। এবারে অতুল বাবুর 7 মাসের খরচ, সেটা 6 মাসের আয়ের সমান। 6 মাসের যা আয় করেন তা 7 মাসে সেইটা খরচা করেন। ঠিক আছে, তাহলে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ, বা 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। তাহলে চেয়েছে মাসিক আয় কত, মানে 1 মাসের আয় কত, অর্থাৎ 6 মাসের আয়টা হচ্ছে তার এত টাকা। তাহলে 1 মাসের আয় কত হবে, এটাকে কি 6 দিয়ে ভাগ করতে হবে। অতএব উত্তর, অতুল বাবুর 1 মাসের আয়, 1 মাসের আয় সমান এই 85,890কে 6 দিয়ে ভাগ এত টাকা হলো। এবার এই ভাগটা এখানে দেখো, 85,890, 85,890কে 5 দিয়ে ভাগ করো, সরি 5 না 6, 6 একে 6, বিয়োগ করলে 2, 5 নামলো, 6 4 24, বিয়োগ করলে 1 হলো, 8 নামলো, 6 3 18, 9 নামলো, 6 একে 6, বিয়োগ করলে 3 হলো, 0 নামলো, তাহলে 6 5 30 মিলে গেল। তাহলে কত হলো, সমান 14,315 টাকা, 14,315 টাকা। বোঝা গেল? এবারে তারপরের প্রশ্ন বলছে, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে এবং প্রত্যেকে কটি করে কালো জাম পাবে। এখানে একটা প্রশ্নে দুটো প্রশ্ন জুড়ে আছে, দুটো প্রশ্ন আছে। তাহলে এরকম যদি কোনো প্রশ্নে দুটো প্রশ্ন থাকে, তোমরা দুটো আলাদা আলাদা সিম্বল দিয়ে তাদেরকে দেখাবে আলাদা পার্টের জন্য। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটার জন্য এই সিম্বলটা ইউজ করলাম। এবার দেখো বলছে সর্বাধিক কতজনের মধ্যে, সর্বাধিক, সবচেয়ে বেশি, বৃহত্তম, এই কথাগুলো থাকলে কি করবে বলো তো, এই কথাগুলো থাকলে তোমরা সর্বদা গসাগু করবে। তাহলে কি করবে, এই 22 আর 66র মধ্যে গসাগু করতে হবে। এর গসাগু তোমরা দু রকম ভাবে করতে পারো, উৎপাদকের সাহায্যে করতে পারো কিংবা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারো। তো আমি দেখাই উৎপাদকের সাহায্যে দেখাই, তাহলে উৎপাদকের সাহায্যে, না হলে ভাগ প্রক্রিয়ায় করতে পারো। আচ্ছা, ভাগ প্রক্রিয়ায় উৎপাদকের সাহায্যেটাই দেখাই, যেটা খুশি তোমরা করতে পারো। উৎপাদকের সাহায্যে করলে দেখো, প্রথমে কত দিয়ে ভাঙলে, ধরো 2 দিয়ে ভাঙলে, তাহলে 2 11, আর এখানে কত হবে 33। তাহলে আবার কি হবে, এবার কত যাবে, এবার যাবে 11, 11 দিয়ে গেলে কত হবে, 11 একে 11, আর 11 3 33। আর গসাগু কোনগুলো হয়, গসাগু এই সাইডের গুলো হয়, যেগুলো মানে সবার মধ্যে যায়। ঠিক আছে, এইগুলো তো আর ভাঙা যাবে না। তাহলে গসাগু কত হলো, গসাগু হলো কত, গসাগু হলো 2 গুণিতক 11 সমান 22। অতএব সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে, অতএব সর্বাধিক 22 জনের মধ্যে, 22 জনের মধ্যে
সমানভাবে সমানভাবে ভাগ করা যাবে, ভাগ করা যাবে। বোঝা গেল? তারপরের পার্ট কোনটা হচ্ছে, পরের পার্ট বোঝানোর জন্য এরকম দুটো সিম্বল দেবে। ঠিক আছে, এই অভ্যেসগুলো এখন থেকে প্র্যাকটিস করো, এগুলো তোমাদের বড় ক্লাসে গিয়ে খুব কাজে লাগবে ভালো নম্বর পেতে গেলে। প্রত্যেকে কটি করে কালো জাম পাবে, প্রত্যেকে কটি করে, টোটাল কালো জাম আছে কটা? 66টা। আর কতজনকে দেয়া হবে? 22 জনকে। তাহলে এইটা কি করতে হবে? ভাগ করতে হবে, বোঝা যাচ্ছে। অতএব প্রত্যেকে কালো জাম পাবে, প্রত্যেকে কালো জাম পাবে কত? 66 ভাজিতক 22। এখন এখানে লিখবে টি, 66কে 22 দিয়ে ভাগ করলে কত হবে? 22 3 66। তার মানে কি কটা করে? 3টি, এখানে লিখবে করে, 3টি করে। বোঝা গেল? আচ্ছা, এখানেই তোমাদের স্কুলটা শেষ হয়ে গেল। হ্যাঁ, বোঝা গেল? তাহলে এখানেই তোমাদের স্কুলটা শেষ হয়ে গেল। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই সঙ্গে ভাগ করে নাও, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরকম সমস্ত স্কুলের সমাধান তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের বইয়ের, এছাড়া তোমাদের আরও কিছু রেফারেন্স বই যেমন সুব্রত দত্ত, কেশবচন্দ্র নাগ, হ্যাঁ, এইসব বইগুলোর সমাধানও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ভালো থেকো সবাই, টাটা।